This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, দীপ এবং শর্মিষ্ঠাও আপনাদের সঙ্গে রয়েছে। আর সবার আগে অবশ্যই এসআইআর সংক্রান্ত খবরের দিকে আমাদের নজর রয়েছে, তার কারণ এই মুহূর্তে যেটা খবর যে এসআইআর শুনানির আগেই রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের বিশেষ টিম। কিন্তু কি তাদের উদ্দেশ্য, কি তাদের লক্ষ্য, সেটাই জানার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। শ্রাবন্তী। কারণ দেখো মন্দিরা, আমরা যেরকম দেখেছিলাম যে এসআইআর শুরুর পরপরই তারা এসেছিলেন এবং সরাসরি বিএলও তাদের সঙ্গেও তারা কথা বলেন। এবার শুনানি পর্ব, সেই শুনানি পর্বের আগেই জ্ঞানেশ ভারতী গোটা টিম নিয়ে আসছেন। আজকে রাতেই এসবি যোশী, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ইলেকশন কমিশনের, তিনি এসে পৌঁছেছেন। আগামীকাল জ্ঞানেশ ভারতী সহ বাকিরা এসে পৌঁছবেন। প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে যেমন তারা বৈঠক করবেন, যেমন বিশেষ পর্যবেক্ষক রয়েছেন, তেমনি যে সমস্ত ভেন্যুতে এর আয়োজন হচ্ছে সেখানে গিয়েও জেলা শাসকদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে এই গোটা টিমে। মঞ্জিরা, সঙ্গে থাকো শ্রাবন্তী। এর পাশাপাশি আরো একটা আপডেট আপনাদের জানিয়ে রাখবো, কোনো বাইরের আধিকারিক নন, এ রাজ্যের আধিকারিকরাই মাইক্রো অবজারভার। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নেতাজি ইন্ডোরে মাইক্রো অবজারভার নিয়োগ এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কমিশন জানালো মাইক্রো অবজারভার হবেন এ রাজ্যের আধিকারিকরাই। আর কি জানালো কমিশন, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী। দেখো, প্রথমে মাইক্রো অবজারভারের নিয়োগে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা ছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা থাকবেন ক্যাটাগরি বি বা তার উপরের যারা আধিকারিক, একমাত্র তারাই মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত হবেন। এই বিজ্ঞপ্তি জারির পরে আজকের মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হচ্ছে। যদিও কমিশন এই দাবিকে নাকচ করেছে। তাদের বক্তব্য, এ রাজ্যে যারা বিভিন্ন ব্যাংক সহ এরকম জায়গায় কাজ করে তাদেরকেই মাইক্রো অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ, নজর রাখো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে মাইক্রো অবজারভার নিয়োগ এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে আক্রমণ শানানো। তারপরেই কমিশনের তরফ থেকে জানানো হলো মাইক্রো অবজারভার হবেন এ রাজ্যের আধিকারিকরাই। এর পাশাপাশি এসআইআর এর শুনানি হবে সরকারি কলেজ, অফিস এবং পুরসভাতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে কি বলেন তৃণমূল সুপ্রিমো, শোনাবো আপনাদের। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়। হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে? সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার ইয়ার উপর একজন করে স্পেশাল অবজারভার, যাতে ইয়েরও বাথরুমে গেলেও তার পাশ পেছনে পেছনে যাবে মনে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা, সেটাও দেখতে যাবে মনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর থেকে কি অভিযোগ করেছেন শোনালাম আপনাদের। এবার শোনাই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তাঁর পাল্টা প্রতিক্রিয়া। মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না, আমি শুনেছি 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব, আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গের
কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে, কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই। আজকে রীতিমতো নেতাজি ইন্টারনেট সভা থেকে চাচা ছোলা ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেছেন যে বিজেপির খোকা বাবুদের আবদারে আরো 1.5 কোটি নাম বাদ দিতে হবে। কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখল করতে চালাকি বিজেপির। কিভাবে নিশানা করেছেন শুনুন। লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো আর বাংলাকে দখল করব, নানা রকম চালাকি। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোকা বাবু বলে যে নিশানা করেছেন তার পাল্টা উত্তর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তিনি খোকা বাবু নন, তার বয়স 55, তবে বাবু সোনাও নন। মুখ্যমন্ত্রীর খোকা বাবু খোঁচার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু শুনবো। খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না। আমি তো খোকা নই। 55 বছর আমার হয়েছে 15ই ডিসেম্বর। 55 বছরের কোনো লোককে খোকা বলা হয় না। কাকে বলেছেন আমার জানি না, জানা নেই। তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলতে পারি। শুধুমাত্র তাই নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় অপরিকল্পিতভাবে এসআইআর আক্রমণ মমতার। বিজেপি কমিশন হয়েছে আমার কাজ করা হবে। বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর, আদালতে যত খুশি মামলা করুন, আমার গলা কেটে নিলেও পরোয়া নেই, মানুষের কথা বলবই, বাংলা না থাকলে দেশ থাকবে না, হুঙ্কার মমতার। কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করবেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে, আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন। নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও বেনজির আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিইওকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এরপর কেন্দ্রীয় অফিসে বদলি নিতে চান। নাম না করে মনোজ কুমার আগরওয়ালকে এই ভাষাতেই আক্রমণ মমতা। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা পেয়েছিল। সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি সিপিং ভবন না কি একটা আছে ওই ডালহাউসিতে, সেখানে গিয়ে বসবেন যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে। ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলা তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়।
এদিকে আজ আবার নির্বাচন কমিশনের অফিসের সামনে বিএলও অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ জানানো হলো। তাদের সেই একটাই কথা যে বারবার অ্যাপের নিয়ম বদল করা হচ্ছে, তাতে কাজের চাপ বাড়ছে বিএলওদের। সেই নিয়ম বদলের প্রতিবাদ জানাতে আজ নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। অধিকার মঞ্চের তরফ থেকে তাদের এই প্রতিবাদ, তাদের যে দাবি রয়েছে যে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পরেও কেন বাড়তি তাদের ওপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা ইলেকশন কমিশনের কাছে তার জবাবদিহি চায়। আমাদের দাবি দীর্ঘদিন ধরে চলছে, কোনো দাবি মানা হচ্ছে না, একটা পর একটা অসন্তোষ তৈরি করছে, স্কুলকে বন্ধ করে দিয়ে এটা করছে। প্রতিনিধি মঞ্চে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন একজন মহিলা, তিনি একেবারে ব্যারিকেডটি টপকানোর চেষ্টা করছেন। রীতিমতো পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। প্রিজম ভ্যান রয়েছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাকে আটক করা হবে এবং এই মুহূর্তে তাকে গাড়িতে তোলা হচ্ছে। দেখো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তাকে আটক করে নিয়ে যাওয়া হবে। এই মহিলা তিনি কিন্তু নিজেই ব্যারিকেড টপকে আসলেন, ইলেকশন কমিশনের ভেতরে যাওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু পুলিশের সেখানে বাধা এবং তারপরেই কিন্তু তাকে এই মুহূর্তে পুলিশ প্রিজন যে ভ্যান, সেই ভ্যানে তুলে নেওয়া হয়েছে। তাদের যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এই প্যাটার্ন এভাবে দিনের পর দিন নির্যাতনের জায়গায় পৌঁছে গেছে। প্রথমে আমাদের ফর্ম বিলি করা ছিল, ফর্ম কালেক্ট করা ছিল, এখন বলছে যে যাদের বাবার নামের বানান ভুল বা ছেলের বয়সের সঙ্গে বয়স মিলছে না, সেক্ষেত্রে আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, তাদেরকে ডাকতে হবে, চিঠি দিয়ে আসতে হবে। আমাদের আর কোনো কাজ নেই, টিচারদের সামনে পরীক্ষার রেজাল্ট আছে। এখন আমরা কোন দিকে পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে। আমরা এখানে বিএলওদের মানুষের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে, টেনে সরিয়ে দিচ্ছে, আর মাকে আমাদেরকে পুলিশ গায়ে হাত দিচ্ছে। আমাদের কাণ্ডটা করে মুখটা লুকিয়ে রেখেছেন, এই কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখুন। বিজেপি দালালি করছে, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা নিরস্ত্রভাবে এসেছি, আমাদের কারো হাতে কোনো অস্ত্র নেই, আমরা নিরস্ত্রভাবে প্রতিবাদ জানাতে এসেছি, সেটাকেও পুলিশ দিয়ে নোংরা ভাবে আমাদের আটকে দেওয়া হচ্ছে। মঞ্চে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা ইলেকশন কমিশনারের কাছে যেতে চান, তাদের দাবি তুলে ধরতে চান এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তারা কিন্তু এইভাবেই আন্দোলনে থাকবেন। আমরা বিএলওরা আমাদের সঙ্গী আছে, বিএলওরা আমাদের সহকর্মী আছে। আমি বিএলও নই, আমি বিএলএ নই, আমরা বিএলওদের সাথে সহকর্মী আছি। আমরা বিএলওদের সহযোগিতার জন্য এসেছি। আমরা এই যে ইসিআই এর প্রতিদিনে নতুন নতুন ফরমান আসছে, আদেশ আসছে, তার বিরোধিতা করার জন্য আমরা এসেছি। অনেকক্ষণ ধরেই গার্ডরেলটাকে একটা প্রেশারাইজ করার একটা চেষ্টা ছিল। আমরা ব্যাপারটা দেখছি, এখন সিচুয়েশন কন্ট্রোলে আছে। ম্যাম বারবারই দেখা হচ্ছিল যে এমন কোনো কাজ করবেন না যাতে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হয়। তারপরেও দেখা যাচ্ছে আপনাদের দেওয়া ব্যারিকেড দিয়ে ব্যারিকেডের ধাক্কা, আপনারই একজন সহকর্মী ইনজিওর হয়ে গেল, কোনো কেস কি করবে? ব্যারিকেড তুলে মারার চেষ্টা। এখন এগুলো এত তাড়াতাড়ি তো বলতে পারবো না, এখনো এখানে অনেক লোকে আছেন, ডেপুটেশন এখনো হয়নি। আমার একজন সহকর্মী এক্ষুনি হসপিটালে গেছেন, ফলে এই জিনিসগুলো সামগ্রিকভাবে দেখে আমরা পরে জানিয়ে দেবো। কতজনকে ডিটেইন করা হয়েছে? এটা এখন বলতে পারছি না, আগে এই পুরো সিচুয়েশনটা একটু ঠিকঠাক হয়ে যাক। আপনারা এখানে আছেন, আমিও এখানে আছি, পরে বলবেন। এদিকে এই যে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই সময় এক বিএলও তিনি আহত হন। তিনি বিক্ষোভকারীদের দাবি পুলিশের তারা একটি গাড়ি তাড়াতাড়ি জিতে গিয়ে ধাক্কা মারে এক বিএলওকে। এখানে সবাই দেখেছে যে গাড়িটা রীতিমতো ওর গায়ে ধাক্কা মেরে বেরিয়ে গেছে। এই গাড়িকে পুলিশ ফেরত পাঠানোর চেষ্টা করছিল, মালপত্র আসছিল এই গাড়িতে করে। যেই আন্দোলনটা করছি তার বসার জন্য কিছু তিরপাল এসেছিল, ওই তিরপালটাকে ইসিআই নামাতে দিল না, গাড়িগুলো তাড়ালো। তারপরে আমার এক বন্ধু বিএলও তার অ্যাক্সিডেন্ট করে গেছে, তার ইসিআই কে জবাব দিতে হবে। তিরপাল নিয়ে এসেছিল, জল নিয়ে এসেছিল আমাদের জন্য, বাস ওই গাড়িটাকে পর্যন্ত এরা রাখতে দেয়নি। মানে কোনো সরকারি অফিসার
সে তৃণমূলপন্থী কেন হতে যাবে? তার কোনো স্বাধীন সত্তা নেই? তাদের উপর অসভ্যতম করছে নির্বাচন কমিশন, তারা প্রতিবাদ করলে তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে। এরপর কি প্রিসাইডিং অফিসারকে বলবেন যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বিজেপির দালাল, তাই জন্য বলছি জ্ঞানেশ কুমার মানেই বিজেপি, মনোজ আগরওয়াল মানেই বিজেপি। তেমনি আগামী দিন কি আপনারা বলবেন যে বিজেপি পন্থী প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার সিপিএম পন্থী, সেকেন্ড পোলিং অফিসার কংগ্রেস পন্থী? এই কয়েনেজটাই অত্যন্ত বাজে কয়েনেজ। বিএলওরা নির্বাচন কমিশনের নিত্য নতুন ফরমানে ফতোয়ায় অতিষ্ঠ। তারা বিএলও দপ্তর ঘেরাও করতে গেছেন এবং আজকে ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলেরও সিইসিকে মিট করবার একটা কথা ছিল। পালিয়ে গেলেন কেন? ভয়ে দিল্লি প্রভুদের কাছে রিপোর্ট দিতে? আসলে ভয় পাচ্ছেন মানুষের ক্ষোভকে ফেস করবার জন্য। এগুলো সব মুখ্যমন্ত্রীর প্ররোচনা। আর ওখানে কোনো বিএলও নেই, ওখানে কোনো বিএলও নেই। ওখানে যারা আছে সব তৃণমূলী হুলিগান আর তৃণমূলের বিভিন্ন জায়গার হকার্স ইউনিয়নের নেতারা আছে। ওখানে কোনো বিএলও নেই, কারণ বিএলওদের কাজ অলমোস্ট কমপ্লিট। আর যদি যারা আন্দোলন করছে তারা অন্তত এই আন্দোলনটা অন্তত একবার করুন। বিএলওদের প্রাপ্য অধিকার ফিরিয়ে না দিয়ে বিএলও সে যে আন্দোলন বাংলার মানুষ ধরে ফেলেছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন। তিনি বলছেন স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ও দেশকে নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি মমতার। প্রতিদিন যদি আপনি অ্যাক্ট চেঞ্জ করেন, তার মানে কি আপনি নিজে শিওর নয়? বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সব কিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। বেনজির আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সার কৌশলে আসলে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে 26 যত এগিয়ে আসছে তত অমিত শাহজি স্ট্র্যাটেজির ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও খারাপ হচ্ছে। তার ভয় এরকম পাগলের প্রলাপ বলছে তো নতুন কিছু নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিশ্বের তাবর তাবর নেতারা কন্ট্রোল করতে পারে না, তারা প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করাতে পারেন না আমাদের নরেন্দ্র মোদীকে দিয়ে, আর অন্য কেউ কন্ট্রোল করবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বকে কন্ট্রোল করে। হুমায়ুন কবির নতুন দল খুলেছেন, আর নতুন দল খুলেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে খাতা খুলে দেখাক, কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলুক তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের জোড়াফুলকে শূন্য করব, নতুন দল করে তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। তৃণমূল সরকারকে তুড়ি মেরে ওড়াবো বলেও হুঙ্কার শুনিয়ে রেখেছেন হুমায়ুন। সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে আজকে চ্যালেঞ্জ, আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার, তাদের স্ট্যান্ড কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220কে তুড়ি মেরে উড়াবো, 220কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন
2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন, হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে চুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। নতুন দল খুলেই হুমায়ুন কবির হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে তিনি শূন্য করবেন। পাল্টা তৃণমূল শিবির থেকে মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বললেন শোনাবো আপনাদের। হুমায়ুন কবির দিবা স্বপ্ন দেখতেই পারেন, তাতে ভারতীয় সংবিধান তাকে আটকাচ্ছে না। কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে জানা, আরশোলা সবসময় পাখি হচ্ছে। আরশোলা যখন ডানা নিয়ে ওড়ে ভাবে সেও পাখি, কিন্তু দিনের শেষে আরশোলাই থাকে। হুমায়ুন কবির যাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, ওনার এই কথাগুলো মাথায় রাখা উচিত ছিল। উনি এর আগে কতবার দল বদলেছেন, উনি আগে ঠিক করুন উনি কোথায় থাকবেন। ওনার তো বাকি রয়েছে এখনো শুধুমাত্র বোধহয় এপিসিআই যোগ দেওয়া, ওটাই শুধু বাকি রয়েছে। এর বাইরে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই, 2019 সালে প্রমাণ হয়ে গিয়েছে। ওনার মুর্শিদাবাদের মাটিকে ওনাকে গোহারা হারিয়ে দিয়ে সংখ্যালঘু মানুষরা শিক্ষা দিয়েছিলেন, তাতে পুরো শিক্ষা হয়নি। এবার 26-এ বাকি শিক্ষাটা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দিয়েছে। তবে আজ হুমায়ুন কবির শুধুমাত্র কি তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন 200 আসনে লড়লে আমি 100 আসনে জিতবো, আর ক্ষমতা থাকলে বিধানসভার গায়ে হাত দিয়ে দেখা। সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে, দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। হুমায়ুনের এই চ্যালেঞ্জের পাল্টা কি উত্তর দিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন, উনার গায়ে লাগারও কোনো কথা না। উনি যদি তৃণমূল করেন এখনও মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনও তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি।